অফিসে ঢুকতেই রিসেপশনের সামনে একটা দেওয়ালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেল তে। হাতে থাকা সমস্ত কাগজগুলো ছড়িয়ে ছিটে গেল ফ্লোরে। অফিসে আজকে প্রথম দিন তার, আর আজকে সে লেট হয়েছে। তার উপর এভাবে কাজ বেড়ে যাওয়ায় ম্যানেজটাও চড়ে গেল তার। কিন্তু প্রশ্ন হলো, মাঝ রাস্তায় দেওয়াল এলো কোথা থেকে? কোন রকমে নিজেকে সামলে উঠে দাঁড়াতে দেখলো একটা বডি বিল্ডার টাইপের লোক দাঁড়িয়ে। তার মানে ইনিই ধাক্কা দিয়েছেন। তে লোকটার দিকে এগিয়ে যায়। এতক্ষণে সামনে দাঁড়ানো লোকটার সাথে চোখাচোখি হলো তে। অত্যন্ত সুদর্শন একজন পুরুষ এর সামনে দাঁড়িয়ে আছে। অন্য সময় হলে হয়তো তে একটু পরখ করে দেখতো লোকটাকে, কিন্তু এখন সে রেগে আছে। অনেক কষ্টে এই চাকরিটা জোগাড় করেছে, আর প্রথম দিনে লেট হয়েছে। না জানি বস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার আগেই বের করে দেয়। লোকটা চোখে মুখে বিরক্ত নিয়ে তের দিকে তাকিয়ে আছে, কারণ লোকটার হাতে কাগজগুলো নিচে পড়ে গেছে। একজন পিয়ন এসে লোকটার সব কাগজপত্র তুলে দিচ্ছে। লোকটা মোবাইলটা বের করে কিছু করছে। এটা দেখে তের রাগ আরো বেড়ে যায়। ওই মিস্টার কারা, তুমি ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? দেখতে পাচ্ছ বুঝি আমার মতো এত বড় একটা মানুষকে আমার সব কাগজপত্র ফেলে দিয়ে এখন জমিদের মতো দাঁড়িয়ে থাকা হচ্ছে? এক্সকিউজ মি মিস, তুই তাড়াতাড়ি করছেন কেন আপনি? ম্যানেজ বলতে কিছু নেই আপনার মধ্যে? ওরে আমার সভ্যতার পুতুল রে, আসছে আমাকে ম্যানেজ শিখাইতে। ভুলটা আপনার। আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? জানেন আজকে আমার জবের প্রথম দিন, আর আজকে আপনার জন্য আমি লেট হলাম। আপনি একটা ছাত্রনী। মাইন্ড ইওর টাং মিস। আমি চুপচাপ শুনছি মানে এই না যে আপনি মুখে যা আসবে তাই বলবেন। ম্যানেজ যেহেতু শিখেননি, তাই না শেখা অবধি বাসা থেকে বের না হলে তো পারতেন। তুই শিখাবি আমাকে ম্যানেজ? আরে তুই তো একটা আস্ত অ্যানাকোন্ডা, তাও আবার আফ্রিকান অ্যানাকোন্ডা। সাতটা ছাত্রী একটা জামাই তুই, আর আপনি একটা অশিক্ষিত ইডিয়েট। রাবিশ। কথাগুলো বলে লোকটা হনহন করে সেখান থেকে চলে গেল। তে রাগে নিজের জন্য নিজে ছিটতে ইচ্ছে করছে। তার কারণটা হলো সে ঝগড়া হেরে গেছে, যদিও ঝগড়াটা সম্পূর্ণ হতে পারেনি। তার আগে লোকটা চলে গেছে। দোষটা তার ছিল সে জানে, কিন্তু তবুও স্বীকার করবে না। এদিকে রিসেপশনের সবাই হা করে তের দিকে তাকিয়ে আছে। এখন তার নিজেকে জোকার মনে হচ্ছে। কোন রকম মুখ লুকিয়ে সেখান থেকে কেটে পড়লো তে। যে অফিসেতে জব হয়েছে সেটা বিশাল বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। তে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। টিভি ছাড়া বাস্তবে এই ধরনের পরিবেশ সে কখনো দেখেনি। গ্রাউন্ড ফ্লোরে রিসেপশন থেকে খোঁজ নিয়ে চতুর্থ ফ্লোরে চলে গেল সে। হ্যাঁ, এই চারতলায় তার কার্যালয়। সে নিজেও জানে না এই অফিসে তার কাজ কি, তাই রিসেপশনে গিয়ে হাতে রাখা কার্ডটা দেখালো। রিসেপশনে সুন্দর মতো একটা মেয়ে বসে আছে। দেখতে যেমন সুন্দর, পোশাকও তেমনি স্টাইলিশ। শুধু সেই মেয়ে নয়, অফিসে প্রায় সব মেয়ে জিন্স, লেডিস শার্ট বা ফর্মাল পোশাক পরে আছে। একমাত্র তেই চুড়িদার পরে আছে। এই মুহূর্তে তার নিজেকে মঙ্গল গ্রহ থেকে আগত এলিয়েন মনে হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। বাড়িতে এই মুহূর্তে উপার্জনক্ষম একমাত্র সে। যেখানে পুরো সংসার দায়িত্ব তার কাঁধে, সেখানে এই সবকিছু করা শুধুই বিলাসিতা। কিছুটা মন খারাপ নিয়ে তে রিসেপশনের সামনে দাঁড়িয়ে রইল। রিসেপশনিস্টের নাম আয়ু। নামজন স্যার পাঠিয়েছেন তোমাকে? হ্যাঁ। নাম কি তোমার আর পেপারস এনেছো? আমার নাম কিমতায়ার, আর কাগজ যা যা বলেছিল সব এনেছি। তোমার তো গ্র্যাজুয়েশন করা হয়নি, এখনো স্টুডেন্ট। কিন্তু যেহেতু নামজন স্যার তোমাকে রেফার করেছেন, কিছু কোয়ালিটি আছে হয়তো। কোয়ালিটির কথা বলতে নিজের মুখে নিজের কি তারিফ করব, সব করে গুণা নিতে আমি। তের কথা শুনে আয়ু হেসে দিল। এই অফিসের এমডি পিএর পোস্টের জন্য তেকে রেফার করা হয়েছে। যে তে চাকরির ব্যবস্থা করেছে, তে তার পরিচিত না, শুধু নামটাই জানে, নামজন স্যার। যেহেতু তে নতুন, তাই তার নিজের কোনো ডেস্ক দেওয়া হবে না। আয়ু তেকে নিজের সাথে বসিয়ে রাখলো। বেশ কিছুক্ষণ পর বসের রুম থেকে তে ডাক পড়লো। যত দোয়া দোয়া জানা আছে সব পড়তে পড়তে তে এগোতে লাগলো। এমডির কেবিনে দরজা নক করতেই ভিতরে যাওয়ার অর্ডার এলো। কিছুটা ভয় আর অনেকটা কনফিডেন্স নিয়ে তে ভিতরে ঢুকে পড়লো। দরজার ওপার পাশে ফিরে জানালার কাছে হাত দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তের বস। তে অনেকটা সাহস নিয়ে বসের দিকে এগিয়ে গেল, উদ্দেশ্য হ্যান্ডশেক করবে। তে বসের দিকে হাত এগিয়ে দিতেই বস ওপাশ ফিরে বলল, গো এন্ড গেট মি এ কফি। বসের কথা শুনে তের ব্রু কুঁচকে গেল। এসেছে পিএম জবের জন্য, আর প্রথম দিনে লোকটা তাকে ওয়েটার বানিয়ে দিল। যতই ব্রু কুঁচকাক, বসের অর্ডার তো আর ফেলতে পারে না সে। বলছি কি স্যার, কোথায় পাবো কফি? জবের জন্য এসেছো, আর এইটুকু জানো না যে কফি আকাশ থেকে পড়বে না, বানাতে হবে। পিয়নকে বলো, সে দেখিয়ে দিবে কোথায় বানাতে হবে। নিজের হাতে বানিয়ে নাও। ও, তার মানে ওয়েটার নয়, রাধুনি বানাবে। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? আই ডোন্ট লাইক ওয়েস্টিং টাইম। টাইম ইজ মানি ফর মি। গো নাও। বসের গম্ভীর গলা শুনে তে ভয়ে সেখান থেকে বের হলো। পিয়নের হেল্প নিয়ে কিচেন থেকে কফি বানিয়ে আবারও বসের রুমে গিয়ে নক করলো তে। এমডি এখনো আগের মতোই কাজ ধরে দাঁড়িয়ে আছেন। স্যার, আপনার কফি আমি নিজে হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। বস তের দিকে ঘুরতেই তের হাত থেকে কফির মগটা পড়ে গেল। তেকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তার চোখ জোড়া কঠোর থেকে বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাবে, কারণ সামনে দাঁড়ানো তার বসই সেই লোক
যাকে কিছুক্ষণ আগে সে 7টা ছাত্রী একটা জামাই বানিয়েছিল। জিওন জাংকুক, জিওন বংশের প্রদীপ আর এই কোম্পানির এমডি। জাংকুক মুখে ভিলেন হাসি নিয়ে তের সামনে দাঁড়িয়ে আছে আর তে ভয় কাচুমাচু করছে। জাংকুকের মুখে হাসি হলো, চোখে ক্রোধের আগুন স্পষ্ট। তে ধারণা করতে পারছে কিছুক্ষণ পর তার সাথে কি হবে। হয় জাংকুক তাকে কাঁচা চিবিয়ে খাবে, আর নয়তো তার চাকরি খাবে। এসি রুমেও তে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। মনে মনে সে আবারও দোয়াদোদ পড়া শুরু করে দিয়েছে। জাংকুক তার দিকে এগিয়ে আসছে আর সে এক পা দুপা করে পিছাচ্ছে। পিছাতে পিছাতে দেওয়ালে তেল পিঠ থেকে গেছে। জাংকুক তার একদম কাছাকাছি এসে পড়েছে। তে ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। প্রথম দিনই আমার লস করে দিলে তো। এই কফির মগটার দাম তোমার স্যালারি থেকে কাটা হবে। এখন এটা পরিষ্কার করে আরেকটা কফি বানিয়ে আনো। তে ভেবেছিল হয়তো সকালের কাজের জন্য জাংকুক তাকে বের করে দিবে, কিন্তু জাংকুকের এমন কিছু না করাতে তে বেশ অবাক হলো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হাওয়া করছো? পরিষ্কার করো, কোনো কাজে দেরি করা আমার পছন্দ না। সো ডু ইট ফাস্ট। তে হুহা কিছু না করে মেঝে পরিষ্কার করতে লাগলো আর জাংকুক তাকে এক দৃষ্টিতে দেখছে। উপর হয়ে কাজ করায় তের চুলগুলো এক সাইডে চলে এসেছে। কাঠটা উন্মুক্ত হয় পাম খাতে থাকা একটা তিলের দিকে জাংকুকের চোখ আটকে যায়। পর মুহূর্তে জাংকুক নিজেকে সামনে নিয়ে অন্যদিকে চোখ ফেরায়। জাংকুক অনেক বিচলিত হয়ে পড়েছে। এই মুহূর্তে তেকে তার সামনে সহ্য করতে পারছে না। জাংকুক তাকে পুনরায় কফি বানানোর জন্য পাঠিয়ে দিয়ে নিজের চেস বলটা হাতে নিয়ে চাপতে শুরু করে দিল। মাঝে মাঝে সে নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়, কিন্তু তার এই দুর্বলতাকে সে প্রশ্রয় দিতে চায় না। পুরনো ক্ষত আবার তাজা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে তে আবারও কফি বানিয়ে ভয়ে ভয়ে জাংকুককে দেয়। এমন সময় জিমিন দৌড়ে এসে জাংকুককে জড়িয়ে ধরলো। তুই এই অসময়ে এখানে? ভাইয়া, তুমি নিজে তো আমাদের সাথে দেখা করতে আসোই না, উল্টো আমি এসেছি তাতেও রাগ করছো? রাগ হয়নি, হঠাৎ এলি যে? এনগেজমেন্টে শপিং এ যেতে হবে। কখন ফ্রি হবা? জিসু ভাবিকে সাথে নিয়ে যেতে হবে তোমার। একটু পর ফ্রি হলেই যাব। তুই এখানে বস, আমি জিসুকে ফোন দিয়ে এখানে আসতে বলছি। আচ্ছা ঠিক আছে। এই মেয়েটাকে? নতুন পিয়ে, নামজন স্যারের সুপারিশে এসেছে। ও, তোমার নাম কি? জি তে। তো তে, তুমি আমাদের সাথে শপিং এ যাচ্ছ? কিছুক্ষণ পর জিসু আসলে জাংকুক, জিসু, জিমিন এবং তেকে নিয়ে শপিং এ গেল। শাড়ি সেকশনে জাংকুক জিসুর জন্য শাড়ি চুজ করছে আর তে মূর্তির মতো জাংকুকের পাশে দাঁড়িয়ে আছে। তখন তার মোবাইলে একটা কল আসে। কলটা রিসিভ করতে তার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। তে কোনো কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। জাংকুক কিছু একটা ভেবে ছোট লাগালো তের পিছনে। কালো পাতলা একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে আছে তে। নিজেকে সাজাতে ব্যস্ত সে। বেশ সুন্দর লাগছে তাকে। শাড়িতে অনেকটা আবেদনময় লাগছে। আয়নায় নিজেকে দেখে একটা তাচ্ছিলের হাসি দিয়ে সেখান থেকে সরে গেল সে। আলিশান একটা কামরায় সম্পূর্ণ একা সে। সব ধরনের দামি আসবাবপত্র আছে তার ঘরে। নেই শুধু মনে শান্তি আর জীবনের সুখ। বিছানায় গোলাপের পাপড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে। সময়টা এমন না হলে হয়তো তে একবার পাপড়িগুলো হাতে নিয়ে খেলতো। একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার কাছে গিয়ে দাঁড়ায়। দরজা খোলার শব্দে বুকটা কেঁপে ওঠে তে। জাংকুক ঘরে ঢুকেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই তার সব শেষ হয়ে যাবে। তার অমূল্য সম্পদ, তার সতীত্ব সে নিজে হাতে জাংকুকের কাছে সঁপে দেবে। ভাবতেই রুহ কেঁপে উঠছে তের। সে নিজেও বিশ্বাস করতে পারছে না এটা হতে চলেছে। জাংকুক ঘরের ভিতর ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। তের দিকে এক নজর দেখে সে ওয়াশরুমে চলে যায়। তে এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। কষ্টে তার ভিতরটা ফেটে যাচ্ছে। এতটা অসহায় সে কখনো ছিল না। বাবার জীবন বাঁচাতে শেষমেশ তাকে নিজের ইজ্জত বিক্রি করতে হচ্ছে। দুদিন আগে শপিং মলে ছোট বোন লিসার ফোন পেয়ে সে ছুটে গিয়েছিল বাবার কাছে। জাংকুক সাথে থাকায় তার গাড়িতেই বাবাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার জানায় জরুরি ভিত্তিতে হার্টের অপারেশন না করানো হলে বাঁচানো সম্ভব নয়। অপারেশন করানোর মতো টাকা না থাকায় জাংকুকের কাছে সাহায্যের হাত পেতেছিল তে। সাহায্য সে ঠিকই পেয়েছে। অবশেষে সাহায্যের পিছনে দিতে হয়েছে তাকে চড়া মূল্য, নিজের অহংকার। 3 মাস জাংকুকের সাথে থাকার চুক্তিবদ্ধ হয়েছে সে। জাংকুকের সাথে থাকার বদলে তার বাবার জীবন সে বাঁচিয়েছে। আচ্ছা, তার বাবা যদি জানতে চায় তার জীবন কিসের বিনিময়ে সে ফিরে পেয়েছে, তখন তে কি উত্তর দিবে? না, সে কোনো উত্তর দিতে পারবে না। তার কাছে এই জঘন্য প্রশ্নের কোনো উত্তর নেই। সারা জীবন জাংকুকের বাসায় কাজের লোকের কাজ করলেও তার কোনো অভিযোগ ছিল না, কিন্তু জাংকুক যে এত বড় অমানুষ সেটা তার জানা ছিল না। চোখের পানিতে ইতিমধ্যে কাজল লেপটে গেছে তের। পানিটা মুছে কাজলটাও ঠিক করে নিল সে। বিছানায় বসতে জাংকুক বেরিয়ে এলো। এত মেকআপের কি প্রয়োজন ছিল? আমরা স্বামী স্ত্রী নই যে তোমার এত সাজগোজ করতে হবে। রক্ষিতা হিসেবে এনেছি তোমাকে আমি, এর বেশি কিছুই নয়।
জাঙ্কুকের মুখে রক্ষিতা নামটা শুনতে বুকটা ছাদ করে উঠল তে। সত্যি সে এখনকার রক্ষিতা, যে শব্দটা সমাজে একটা গালি হিসেবে ব্যবহার করা হয়, সেটা তার নামের আগে যোগ হয়ে গেল। সে তো এটা চায়নি, খুব করে চেয়েছিল অন্য সব মেয়েদের মতো তার সুন্দর একটা জীবন হবে, কিন্তু হলোটা কি? তার সাথে কেন এসব হচ্ছে? জাঙ্কুক তার সামনে এসে দাঁড়ালো, ভয় কুকড়ে আছে তে। বারবার চাইছে যাতে জাঙ্কুক তার কাছে না আসে, কিন্তু আমরা যা চাই তা তো আর সবসময় হয় না। জাঙ্কুক তের কাছে বসে তার গলায় মুখ গুজে দিল। জাঙ্কুকের স্পর্শে তে কেঁপে উঠলো। জাঙ্কুক তের গলায় চুমু খাচ্ছে আর চুলে গভীরভাবে হাত বোলাচ্ছে। তের যোজক পেয়ে অঝোরধারে পানি পড়ছে টাকার জন্য। তখন জাঙ্কুকের সব সাথে রাজি হলেও এখন সেসব মেনে নিতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তের। কষ্ট সহ্য করতে না পেরে তে জাঙ্কুককে বলল, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব, আমাকে একটু সময় দিন, বিশ্বাস করুন সব টাকা দেব, আমাকে যেতে দিন প্লিজ। এই কথাটা টাকা নেওয়ার আগে মনে ছিল না? টাকা নেওয়ার সময় তো বলেছিলে সব মানতে রাজি, তাহলে এখন কেন মানা করছো? তোমার মতো হাজারটা মেয়ে জীবন জাঙ্কুকের সাথে একটা রাত কাটানোর জন্য পাগল। তোমার তো 7 পুরুষের ভাগ্য যে আমি তোমাকে সেই সুযোগটা দিয়েছি। বিশ্বাস কর, আমি সেই ধরনের মেয়ে না, আমার এসব চাই না। বাবার অপারেশনে যে টাকা গেছে সব আস্তে আস্তে আমি দিয়ে দেব। আমার এত টাকা আছে যে তোমার টাকায় মুড়িয়ে রাখতে পারবো, সো আমার সেই টাকা চাই না। চুক্তি মোতাবেক আমি তোমাকেই চাই আমার রক্ষিতা হিসেবে। প্লিজ এমনটা করবেন না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। সেটা অবশ্যই আমার মাথা ব্যথা না, অবশ্য আজ আমি ভীষণ টায়ার্ড, তাই আজ কিছু করব না। আর নেক্সট টাইম থেকে এই কাজল লাগাবা না, একদম চিপ দেখা যায়। তের উত্তরের অপেক্ষা না করে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তে এখনো চোখের পানি ফেলছে। দুদিন আগেও তার জীবন সুখে ভরপুর ছিল, আর আজ নিজের ভাগ্যের উপর নিজেরই হাসি পাচ্ছে তার। অনেকক্ষণ কান্না করে তেও ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই তে নিজেকে জাঙ্কুকের বাহুডোরে আবিষ্কার করে। জাঙ্কুকের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তে। ঘুমন্ত অবস্থায় অনেক নিষ্পাপ মনে হচ্ছে জাঙ্কুককে, কিন্তু কেউ কি বলতে পারে তার ভিতরটা এত নোংরা? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে জাঙ্কুকের থেকে সরিয়ে উঠে পড়ে তে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হতে দেখে জাঙ্কুক উঠে পড়েছে। যাও, আমার জন্য নাস্তা বানিয়ে আনো। আমি রান্না করতে পারি না। পারো না, শিখে নাও। 20 মিনিট সময় আছে তোমার কাছে, এরপর সব কাজ শেষ করে আবার অফিসে যেতে হবে। অফিসে? তোমাকে আমি বসিয়ে বসিয়ে খাবো নাকি? নিজের খাবার নিজে উপার্জন করে খাবে। আর হ্যাঁ, রান্না একা করবা, কারো হেল্প নিতে পারবে না। তে কিছু না বলে রান্নাঘরে চলে যায়। সে কখনো রান্নাঘরে মুখ দেখেছে কিনা সন্দেহ, তবু ইউটিউব দেখে চেষ্টা শুরু করে দেয়। প্রথমবার হলেও খুব সাবধানে কাজ করছে তে। তখন সেখানে জাঙ্কুক এসে তেকে পিছন থেকে জড়িয়ে ধরে। জাঙ্কুকে এভাবে জড়িয়ে ধরায় তে বেশ অস্বস্তি হচ্ছে, কিন্তু চাইলেও সে কিছুই করতে পারবে না। তের দু চোখের কার্নিশে পানি জমা হয়ে আছে, তবুও তে নিজেকে স্থির রেখে নিজের কাজ করছে। মাছ ভাজার জন্য তেল গরম করছিল সে। জাঙ্কুক তার ঘাড়ের চুল সরিয়ে আলতো করে একটা চুমু দিল। জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে খানিকটা কেঁপে উঠে চোখ বন্ধ করে দিল তে, কিন্তু পরক্ষণে এক গগনবিদারী চিৎকার দিয়ে নিচে ছিটকে পড়ল তে। বাম হাতের পায়ে অর্ধেকটা পুড়ে গেছে তের। মাগো মা বলে চিৎকার করছে তে, আর জাঙ্কুক মুখে বাঁকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। তের হাতটা ফুটন্ত তেলে জাঙ্কুকই দিয়েছিল। জ্বালা সহ্য করতে না পেরে তে দুতলায় তার ঘরে গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিচে দাঁড়িয়ে পড়ে। পানির নিচে হাতটা রেখে কান্না করছে সে। প্রচন্ড জ্বালা পোড়া করছে তার হাত, ইচ্ছে হচ্ছে হাতটা শরীর থেকে আলাদা করে ফেলতে। এদিকে জাঙ্কুক সিগারেট হাতে ছাদে দাঁড়িয়ে আছে, চোখে মুখে প্রশান্তির হাসি, যেন হাজার বছর প্রতীক্ষার পরিসমাপ্তি হচ্ছে। সিগারেটে টান দিচ্ছে আর স্ট্রেস বলটা চাপছে। এক পর্যায়ে স্ট্রেস বলটা হাতে নিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে নিচে ফেলে দিল সে। সিগারেটের শেষ টান দিয়ে নিচে চলে এলো জাঙ্কুক। তে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানার উপর বসে ফোপাচ্ছে। পানি দেওয়াতে জ্বালা অনেকটা কমে এসেছে, কিন্তু পুরোপুরি যায়নি। তখন কেউ তের পোড়া হাতটা টেনে তার দিকে নিল। তে তার সামনে বসে থাকা মানুষটার দিকে তাকিয়ে আছে। কত ভালোবেসে আদর দিয়ে সামনে বসে থাকা জাঙ্কুক তার হাতে মলম লাগিয়ে দিচ্ছে। তের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এই মানুষটা কি কিছুক্ষণ আগে তার হাত পুড়িয়েছিল। তের হাতে মলম দিয়ে জাঙ্কুক তার সাথে আনা খাবারটা তের সামনে ধরলো। খাবারটা খেয়ে নাও, এরপর মেডিসিন আছে। একটু আগে হাত পুড়িয়ে এখন কি দরদ দেখাতে এসেছেন? তুমি আমার কে যে তোমাকে দরদ দেখাতে হবে? জাঙ্কুকের কথায় কেন যেন তের বুকে চিনচিনে ব্যথা হচ্ছে। সে জানে সে জাঙ্কুকের কেউ না, তাহলে কেন এমন লাগবে? তে কিছু না বলে খাবারটা খেয়ে ওষুধ নিয়ে নিল। জাঙ্কুক অফিসের জন্য তৈরি হয়ে বেরোতে তে বলে উঠলো, আমি কি এভাবে অফিসে যাব? এই হাত নিয়ে অফিসে গিয়ে কি ইনফেকশন বানাতে চাও? আমার আরো টাকা লাগাতে চাও, তাই না? কথাটা বলে জাঙ্কুক অফিসের জন্য বেরিয়ে গেল। রাতে বিছানায় পা দুলিয়ে বসে আছে তে, আর ল্যাপটপে মুখ বুজে কাজ করছে জাঙ্কুক। রাত বাড়ার সাথে সাথে তের বুকে ধুকপুকানিও বাড়ছে। কাল রাতে তো জাঙ্কুক ক্লান্ত ছিল, তাই সে রক্ষা পেয়েছে, কিন্তু আর সে কি করবে? আজকে তো তাকে বলি পাঠা হতেই হবে। কিছু একটা ভেবে বসা থেকে উঠে কিচেনে গেল তে। একটু পর এক গ্লাস দুধ নিয়ে জাঙ্কুকের কাছে গিয়ে দাঁড়ালো। হোয়াট?
দুধ আর বাদাম। কেন? আপনার শক্তির জন্য। কাল না বললেন আপনি ক্লান্ত, তাই ভাবলাম আজকে। তার মানে তুমি প্রস্তুত? না হয় কি উপায় আছে বলুন? জাঙ্কুক দুধটা খেয়ে তেকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে আগাতে লাগলো। তে জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তেকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার তার উপর ছেড়ে দেয়। এসি রুম হওয়া সত্ত্বেও তের কপাল বেয়ে ঘাম ঝরছে। জাঙ্কুক তের হাত দুটো চেপে ধরে তার ঘাড়ে মুখ গুজে দিয়ে চুমু খাচ্ছে। তের অস্বস্তি হচ্ছে প্রচন্ড, চোখে মুখে বিরক্ত ফুটে উঠেছে। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তের ঘাট থেকে মুখ তুলে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় জাঙ্কুক। তে চোখ বড় বড় করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক মনের সুখে নিজের কাজ করে যাচ্ছে, কিন্তু তের এসব সহ্য হচ্ছে না। তে নিজের দু হাত আলগা করে জাঙ্কুকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু তার ধাক্কা দেওয়ার আগে জাঙ্কুক নিস্তেজ হয়ে তার বুকের উপর পড়ে যায়। তে স্বস্তির একটা নিঃশ্বাস ফেললো। জাঙ্কুকের জন্য আনা দুধে সে ঘুমের ঔষধ মিলিয়েছিল, ঔষধ কাজ করেছে। এখন সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। সকালে জাঙ্কুকের আগে তের ঘুম ভেঙে যায়। আজকেও জাঙ্কুকের বাহুর ডরে ঘুমিয়েছিল সে। ঘুমন্ত জাঙ্কুকের মুখের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তে। আচ্ছা, জাঙ্কুক এমন কেন? একসময় মনে হয় তার চেয়ে কেয়ারিং দ্বিতীয় কেউ হতে পারে না। আমার পরক্ষণেই সে এমন কিছু করে বসে যা আমার ভিতরটা কাঁপিয়ে দেয়। একটা মানুষ এত জটিল কিভাবে হতে পারে? তার আমার প্রতি নেওয়া যত্নগুলো দেখলে মনে হয় সে আমাকে ভালোবাসে, আর টর্চারগুলো দেখলে কেন এত কষ্ট দেয় মানুষটা আমাকে? তার কি এমন ক্ষতি করেছি আমি? এত টাকার মালিক সে, 10 লাখ টাকা তার কাছে কোনো ব্যাপারই না। তাহলে কেন আমাকে এত টর্চার করছে এই কয়টা টাকার জন্য? আরো কিছুক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়ে থেকে তে নিজেকে ছাড়িয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে ইউটিউবে কুকিং ভিডিও অন করে বসে পড়লো। উদ্দেশ্য বকা খাওয়ার আগে আজকে জাঙ্কুকের জন্য রান্না করবে। অনেক কষ্টে টানা 2 ঘন্টা যুদ্ধ করে রান্না শেষ করে তে। রান্না শেষে জাঙ্কুকের জন্য ফ্রেশ ফলে জুস বানালো। জুসটা বানিয়ে কিচেনের দরজার সামনে এসে একবার উকি দিয়ে দেখলো আশেপাশে কেউ আছে কিনা। কাউকে দেখতে না পেয়ে কোমরে গুজে রাখা ছোট পুটলিটা বের করে জুসের গ্লাসে ঢেলে দিল। ঔষধটা জুসে গুলিয়ে দিয়ে একটা বিশ্বজয় করা হাসি দিয়ে খাবারটা টেটে উঠিয়ে ঘরে নিয়ে চলে গেল তে। রুমে ঢুকতেই দেখে জাঙ্কুক শাওয়ার নিয়ে একটা টাওয়াল জড়িয়ে বেরিয়ে এসেছে। জাঙ্কুককে এই অবস্থায় দেখে তের চোখ কপালে উঠে গেছে। তে একটা চিৎকার দিয়ে চোখ হাত দিয়ে ঢেকে নিল। আর ইউ ইনসেইন? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আপনি কিছু না বলে বাইরে এসেছেন কেন? আপনি জানেন না এই ঘরে একটা মেয়েও থাকে? আই থিংক তুমি ভুলে যাচ্ছ তুমি এই বাড়িতে কেন আছো। হ্যাঁ, আমি ভুলিনি, কিন্তু এমন লেন্টো-পেন্টো হয়ে আমার সামনে আসবেই না একদম। হোয়াট ইডিয়েট! ইংলিশে বকা দিবেন না শাকচুনিদের জামাই, একদম চুল ছিঁড়ে রেখে দেব। কি বললে তুমি? ইসরে, এটা কি বললাম আমি? আসলে মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে হয়েছে নাকি, এভাবে বার্থডে ড্রেস পরে সামনে এলে তো একটা মেয়ে হিসেবে আমি লজ্জা পাই। তাই বলছিলাম একটু কাপড় পরলে ভালো হয়। বি রেডি বেবি, আজকে তোমার বার্থডে ড্রেসটাও দেখা হয়ে যাবে। জাঙ্কুকের কথাই মনে হচ্ছে তের কানের কাছে কেউ হাতুড়িতে পেটাচ্ছে। লোকটা কত বড় লুচি পরোটা! ছি ছি, মুখে একদম লাগাম নেই। চোখ থেকে হাতটা একটু সরিয়ে জাঙ্কুকের দিকে তাকালো তে। জাঙ্কুক মুখে বাঁকা হাসি নিয়ে তার দিকেই তাকিয়ে। জাঙ্কুক ধীর পায়ে তের দিকে এগোতেই তে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। তের ভয় পেয়ে পালানো দেখে জাঙ্কুক হেসে দিল। ছটপট গোসলটা সেরে তে বের হতেই দেখে জাঙ্কুক নাস্তা করছে। তে ড্রেসিং টেবিলের সামনে বসে আর চোখে জাঙ্কুককে দেখছে। জাঙ্কুক জুসের গ্লাসটা হাতে নিয়ে মুখে লাগাতে লাগাতে আবার নিচে নামিয়ে নিল। তের মনে হচ্ছে জাঙ্কুকের মুখ চেপে ধরে জুসটা খাইয়ে দিতে। জাঙ্কুক আবারও জুসটা মুখের কাছে নিয়েছে। জুসে চুমুক দিতে দিতে তেকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আমি দেখতে ভীষণ হ্যান্ডসাম, কিন্তু তাই বলে এভাবে হা করে দেখার কি আছে? জাঙ্কুকের কথা শুনে তের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। তে তো তাকে দেখার ব্যস্ত ছিল না। তে তো তার কাজ কতদূর হয়েছে সেটা দেখতে চেয়েছিল। মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করে তে রেডি হতে লাগলো অফিসের জন্য। তুমি অফিসে যাচ্ছ না, সো রেডি হয়ে লাভ নেই। আপনি না বলেছিলেন অফিসে যেতে হবে? হাতটা আগে ঠিক হোক। আমি না আপনার বিয়ে, যদি আমি না যাই কাজ কিভাবে হবে? জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে সাথে নিয়ে গেল। অফিসের কিছু দূর আগে জাঙ্কুক গাড়ি থামিয়ে দিল। অফিস আরো দূরে তো, এখানে কেন থামলেন? তুমি কি সত্যি ইডিয়েট নাকি বোকার সাথে থাকো? মানে তোমাকে সাথে নিয়ে আমি অফিসে যাব? লাইক সিরিয়াসলি? তারপর সবাইকে কানাঘুষার সুযোগ দেব? বুঝতে পেরেছি, নামছি আমি। তে গাড়ি থেকে নেমে গেল। মেজাজটা টুঙ্গে উঠে গেছে তার। এই সাত সকালে কেউ এভাবে হাঁটায়, তা আবার অসুস্থ একটা মানুষকে। হাতটা অন্যায় ঢেকে অফিসে ঢুকলো তে। আর ওর সাথে বসতে গেলে জানতে পারে জাঙ্কুক তার ডেস্কটা নিজের কেবিনে সেট করেছে। জাঙ্কুকের রুমের দরজা নক করতেই ভিতরে ঢোকার অনুমতি পেল তে। হাই খোদা, আমার ডেস্ক একদম তার সাথে। আমি নিঃশ্বাস নিলেও হয়তো সে শুনতে পাবে। বাড়িতে সারা তার মুখ দেখে চোখে 12টা বেজে গেছে। কি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। তে কিছু না বলে কাজ শুরু করে দিল। সারাদিনের কাজ শেষে বিকালে ক্লান্ত হয়ে নিজের ডেস্কে উপর হয়ে আছে তে। জাঙ্কুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তার ভীষণ ইচ্ছে
করছে তেকে কিছু একটা শাস্তি দিতে। খুব অস্থির হয়ে আছে সে। এই মুহূর্তে তেকে একটু কষ্ট দিতে পারলে হয়তো অনেক শান্তি পেত সে, কিন্তু এটা অফিস, নিজের বাড়ি হলে এতক্ষণে অপেক্ষা করতো না সে। কিন্তু যেহেতু এটা অফিস তাই সে কিছু করতে পারছে না। স্ট্রেস বলটাও ফেলে দিয়েছে সে। এই মুহূর্তে স্ট্রেস বলটা ভীষণ রকমের প্রয়োজন ছিল তার। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে জাঙ্কুক হন হন করে অফিস থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর তার মাথা উঁচু করে দেখে অফিস প্রায় পুরো খালি, শুধু সে আর দারোয়ান আছে। রাক্ষসটা আমাকে রেখে চলে গেছে, কিন্তু তার বাড়ি তো আমি চিনি না, যাবো কিভাবে? এখন আমি কি করব? দারোয়ান অফিস লক করে ফেলেছে। সন্ধ্যা শেষে রাত নেমে এসেছে, কিন্তু জাঙ্কুকের কোনো খোঁজ নেই। এখন তের অনেক ভয় হচ্ছে। চারিদিকে বখাটেরা কেমন ঘুরঘুর করছে, আকাশে মেঘ ডাকছে, না জানি কখন বৃষ্টি শুরু হয়। তের কাছে মোবাইলও নেই যে জাঙ্কুককে একটা কল করবে। কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে। তখনই একটা গাড়ি সজোরে এসে তের সামনে থামলো। তে ভিজে একাকার হয়ে গেছে। গাড়ি থেকে নেমে জাঙ্কুক তের সামনে এসে হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। সারা রাস্তা তে আর জাঙ্কুকের দিকে তাকায় না অভিমানে। বাড়ির সামনে এসে গাড়ি থামলে তে দরজা খুলে নামতে গেলে জাঙ্কুক তের হাত টেনে ধরে। ওয়েট, তুমি নামবে না কেন? এখন কি পা ফেলার আগে আপনার পারমিশন নিতে হবে? অনেকটা তাই। 3 মাসের জন্য তুমি আমার কেনা গোলাপ, তোমার নিঃশ্বাসও আমি কিনে নিয়েছি। জাঙ্কুকের কথায় কোনো উত্তর নেই তের কাছে। অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে তে। আর কি কি যে দেখতে হবে কে জানে। একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতেই বসে রইল তে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে তের পাশের দরজা খুলে তেকে পাজা করে কোলে তুলে নিল। জাঙ্কুকের এহেন কাণ্ডে তে হতভম্ব হয়ে জাঙ্কুকের মুখের পানে চেয়ে আছে। জাঙ্কুক থেকে ঘরে নিয়ে নামিয়ে দিয়ে আলমারি থেকে শাড়ি বের করে তের হাতে দিল। ফ্রেশ হয়ে আসো, শাড়িটা চেঞ্জ করো, নয়তো জ্বর এসে পড়বে। আমার জ্বর এলেও আপনার কোনো ক্ষতি হবে বলে আমার মনে হয় না। তোমার জ্বর এলে তুমি অফিস থেকে লিভ নিবে, আর ওষুধ খরচটাও তো আমারই যাবে। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মানি। আপনি জানেন আপনি কত বাজে একটা লোক? আমার জ্বর এলে আপনার লস হবে, আপনি সেটা চিন্তা করেছেন। আমার যে কষ্ট হবে সেটা ভেবে দেখেছেন? তোমার কষ্ট দেখে আমার কোনো লাভ আছে কি? জাঙ্কুকের এমন গাছাড়া ভাব দেখে তের ভীষণ কষ্ট হয়। তাই আর জাঙ্কুকের সাথে কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেল তে। শাড়িটা চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছে তে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে মেঝেতে। আয়না ভেদ করে জাঙ্কুকের দৃষ্টি তের উপর পড়েছে। আর জাঙ্কুকের দৃষ্টিতে হিংস্রতা নেই, নেই কোনো অভিযোগ। একরাশ মুগ্ধতা নিয়ে জাঙ্কুক তাকিয়ে আছে তের দিকে। মাঝে মাঝে জাঙ্কুকের দৃষ্টিও তেকে ভ্রমে ফেলে দেয়। জাঙ্কুকের চোখেতে তার জন্য একাধারে চিন্তা, যত্ন, রাগ, প্রতিশোধ সব দেখতে পায়। কিন্তু কেন? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পায় না তে। জাঙ্কুকের করা টর্চার গুলো যত বেদনাদায়ক, জাঙ্কুকের চোখের দিকে তাকালে তার মনে হয় ততটা বেদনা সেও পেয়েছে। হঠাৎ জাঙ্কুকের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুকের এহেন কাণ্ডে তে পুরোই বেকুব বনে গেছে। জাঙ্কুকের এভাবে জড়িয়ে ধরে রাখায় তের বুকে প্রচন্ড রকম ধুকপুকানি হচ্ছে। মনে হচ্ছে বুকটা লাভ পারতে পারতে এখন মুখ দিয়ে বেরিয়ে আসবে। জাঙ্কুকের আগেও তেকে জড়িয়ে ধরেছিল, কিন্তু আজকে তার স্পর্শে হিংস্রতা নেই। তার স্পর্শ তেকে একরাশ মুগ্ধতা জানান দিচ্ছে। জাঙ্কুকের গরম নিঃশ্বাস তের ঘাড়ে আছড়ে পড়ছে। জাঙ্কুকের শরীরের ঘানে তের মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। না, জাঙ্কুকের প্রতি সে দুর্বল হতে পারে না। জাঙ্কুক শুধু তাকে কষ্টই দেয়। আর এমনিতেও জাঙ্কুক আর তার সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। কিছুদিন পর জাঙ্কুকের বিয়ে হয়ে যাবে এবং সে তার জীবন থেকে চলে যাবে। কি দরকার মায়া বাড়ানোর? কোনো প্রয়োজন নেই। তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়াতে গেলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। এক প্রকার জোর করে তে নিজেকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়িয়ে নিল, কিন্তু বেশি দূর এগোতে পারলো না। জাঙ্কুক পিছন থেকে তেকে কোলে তুলে নিল। বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার তের উপর ছেড়ে দিল। জাঙ্কুক তের গলায় চুমু খাচ্ছে, মাঝে মাঝে দুই একটা কামড়ও দিচ্ছে। তের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হয়তো আজকে সে তার অহংকার হারিয়ে ফেলবে। নিজের সতীত্ব আর রক্ষা করতে পারবে না সে। তেকে অবাক করে দিয়ে হঠাৎ জাঙ্কুক থেমে গেল। তের গলা থেকে মুখ উঠিয়ে তের মুখের দিকে তাকালো। জাঙ্কুক স্থির দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তের মুখের পানে তাকিয়ে রইল। এরপর দৃষ্টি নামিয়ে তেকে জড়িয়ে ধরে তের বুকের উপর ঘুমিয়ে পড়লো। তে বাগরুদ্ধ হয়ে গেছে। জাঙ্কুক কি চায় তে বুঝতে পারছে না। জাঙ্কুকের মনে কি চলছে, তার উপর কেন এত অধিকার দেখায় জাঙ্কুক? শুধুই কি সেই 10 লাখ টাকার জন্য এত কিছু?